গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। আজকে আমাদের মোট ক্লাস সংখ্যা হবে 22। এর আগে যে ক্লাসটি নেওয়া হয়েছে সেখানে নিউটনের গতি সংক্রান্ত কিছু আলোচনা করা হয়েছে। আজকেও আমরা কিছু আলোচনা করব। তো ঠিক আছে, আলোচনা করছি। শুরুতেই রয়েছে ঘাত বল। ঘাত বল কাকে বলে? এই ঘাত বল নামটা আঘাত, অর্থাৎ খুব বড় আকারের বল যখন প্রযুক্ত হয়, তাই না? খুব বড় আকারের বল যদি অল্প সময়ের জন্য প্রযুক্ত হয় তাহলে তখন সেই বলকে ঘাত বল বলা হয়। একটু মনে করো যে কী ধরনের ঘটনার ক্ষেত্রে এমন হতে পারে। যেমন দুইটা বাসের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাই না? দুইটা ট্রেনের মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে, কিন্তু বল খুব বড় আকারে প্রযুক্ত হয়। তো এই ধরনের বল হলো ঘাত বল, তাই না? তাহলে সংজ্ঞাটি কী হবে? যে খুব অল্প সময়ের জন্য যদি বড় মানের কোনো বল প্রযুক্ত হয় অল্প সময়ে, তাহলে এই ধরনের বলকে বলা হয় ঘাত বল। এরপরে আমরা আলোচনা করব বলের ঘাত। ঘাত বল আর বলের ঘাত দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো বলের ঘাত কাকে বলা হয়? আমরা বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করে থাকি, যে সমান সমান এফ টি। তার মানে কি হলো? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এফ হলো বল আর টি হলো কি ক্রিয়াকাল। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত ঘাত বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত, তাই না? প্রযুক্ত বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। তাহলে এখান থেকে ঘাত বল এর এককটি কি হবে? বলের একক কি? নিউটন। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে ঘাত বলের একক মানে বলের ঘাতের একক নিউটন সেকেন্ড, তাই না? আর ঘাত বলের একক কি হবে? নিউটন, কারণ যে কোনো বলের এককই নিউটন। তাহলে এখান থেকে একটি প্রশ্ন আছে যে দেখাও যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তো তোমরা কি এটি প্রমাণ করতে পারবে এখান থেকে? আচ্ছা, কেন পারা যাবে না? অবশ্যই পারা যাবে, তাই না? একটু চিন্তা করো, আমরা বলের ঘাতের সমীকরণটি আবারও লিখছি, জে ইকুয়াল টু এফ টি। আচ্ছা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে তোমরা কি জানো? এফের পরিবর্তে কি? এম এ টি। আচ্ছা, এখানে এটা কি? ত্বরণ। এম হচ্ছে কি? ভর। আর টি কি? সময়। ত্বরণ কাকে বলে? বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে ত্বরণের এর পরিবর্তে যদি আমরা ত্বরণের সমীকরণটি লিখি তাহলে কি হবে? সমান সমান এম ভি মাইনাস ভি নট বাই টি। এটি হলো ত্বরণের সমীকরণ ইন্টু টি। ঠিক আছে? তো এখানে কি কি কাটা যায়? এই টি আর এই টি কাটা যায়, তাহলে থাকে কি? এম ভি মাইনাস ভি নট। একটু শুরু থেকে আবার দেখো যে আমরা জানি জে ইকুয়াল টু এফ টি, তারপরে এফ ইকুয়াল টু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি এম এ ইন্টু টি, এবং ত্বরণ এর সমীকরণটি যদি বসাই ভি মাইনাস ভি নট বাই টি, এখানে টি টি কাটা যায়, তাই না? টি টি কাটা যায়, তাহলে কাটা গেলে কি থাকে? এম ভি মাইনাস ভি নট। এটি একটু লিখবো আবার, যে কি থাকে কাটাকাটি করার পরে? এম ভি মাইনাস ভি নট। আচ্ছা, সমান সমান একটু গুণ করে দিই, এম ভি
মাইনাস এম ভি নট। হ্যাঁ, তাহলে এটা হলো একটা ভরবেগ, কারণ ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে এটা হলো শেষ ভরবেগ পি এফ, আর পরেরটা হলো আদি ভরবেগ পি আই। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্নের জন্য উপযুক্ত। এই ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবে এটি লিখতে। আচ্ছা, এটি আবার স্লাইডে দেখানো হয়েছে, আমরা সেখানেও দেখব। ব্যাখ্যা করো যে কোনো বল এফ কোনো বস্তুর উপর যদি ডেল্টাটি সময়, কোনো বল এফ বস্তুর উপর যদি ডেল্টাটি সময় ক্রিয়া করে তাহলে এর ঘাত জি হবে এফ ডেল্টাটি, তাই না? এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এ ডেল্টাটি। আবার এ হলো কি ত্বরণ, বেগ বাই সময়। ত্বরণ হলো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণের পরিবর্তে এখানে কি লেখা হয়েছে? ডেল্টা ভি ডেল্টা টি। তাহলে এখানে ডেল্টা টি কাটা, তাহলে থাকে এম ডেল্টা ভি। তাহলে এখান থেকে ডেল্টা ভি মানে কি? বেগের পরিবর্তন, ভি এফ মাইনাস ভি আই। তারপরে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে কি হবে? সমান সমান এম ভি এফ মাইনাস এম ভি আই। ঠিক আছে, তাহলে এটা হলো শেষ ভরবেগ আদি ভরবেগ। তাহলে এখানে লেখা হয়েছে সেটা গুণ করে দেওয়া হয়েছে পি এফ পি আই ডেল্টা ভি। সুতরাং কি বলা যায়? বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আচ্ছা, সংঘর্ষ কি জিনিস, তাই না? দুটি বস্তু যদি একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে, কি বললো? দুইটা বস্তু যদি খুব বড় মানের বলে, বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে তাহলে তাকে বলা হয় সংঘর্ষ। সংঘর্ষ অনেক ক্ষেত্রে হতে পারে, তাই না? বাসের সাথে বাসে, যেটা একটু আগে বললাম ঘাত বলের ক্ষেত্রে। তার মানে সংঘর্ষ এক প্রকার কি ঘাত বল দ্বারাই ঘটে থাকে। বলছে না খুব বড় মানের বলে, তাহলে এটা হলো ঘাত বল। ঘাত বলের মাধ্যমে সংঘর্ষটি প্রায় ঘটে থাকে। আচ্ছা, এই সংঘর্ষ কত প্রকার হতে পারে? সংঘর্ষ কত প্রকার হতে পারে? সংঘর্ষ আমরা জানি দুই ধরনের হতে পারে। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটি হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষ সংজ্ঞা থেকে জানলাম আমরা, তারপরে কি বললাম? যে সংঘর্ষ দুই প্রকার হতে পারে। একটি হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটি হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটি স্লাইডে দেখানো হয়েছে, আমরা একটু দেখি যে সংঘর্ষ দুই প্রকার, যথা স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে যদি বস্তুগুলোর মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, যদি বস্তুগুলোর মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, এখানে আমি আরও একটু যোগ করব যে এবং এদের ভরবেগ সংরক্ষিত থাকে। কি কি? দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে যদি তাদের গতিশক্তি সংরক্ষিত থাকে এবং তাদের ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে সেই সংঘর্ষকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে কি কি সংরক্ষিত থাকে প্রিয় বন্ধুরা একটু বলো? একটা হলো গতিশক্তি সংরক্ষিত থাকবে, আরেকটি হলো ভরবেগ সংরক্ষিত থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনো সংঘর্ষে, কোনো উচ্চতর দক্ষতার প্রশ্নে যদি তোমাদেরকে বলা হয় যে এই সংঘর্ষটি কী ধরনের সংঘর্ষ, তখন তোমাদের সংঘর্ষের আগের গতিশক্তি ও সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে হবে। আবার সংঘর্ষের আগের ভরবেগ ও সংঘর্ষের পরের ভরবেগ বের করতে হবে। তো দুইটা ক্ষেত্রে যদি গতিশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে এটি হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর ভরবেগ তো সব ধরনের সংঘর্ষেই
সংরক্ষিত থাকে, তাই না? স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক। অস্থিতিস্থাপক সংঘর্ষ, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ফলে যদি বস্তুগুলোর মোট গতিশক্তি সংরক্ষিত না থাকে, শুধুমাত্র কি থাকবে? ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ, তাহলে সেই ধরনের সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমাদের এটা মাথায় ভালোভাবে সেভ করে নিতে হবে যে ভরবেগ সব ধরনের সংঘর্ষের ক্ষেত্রেই সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংরক্ষিত থাকে। আচ্ছা, গাড়ির টায়ারের বাইরের দিকে খাদযুক্ত করে তৈরি করা হয় কেন? তোমরা বিভিন্ন সময় গাড়ির টায়ারগুলো খেয়াল করে থাকবে যে গাড়ির টায়ারের মধ্যে খাস থাকে। তো খাস না থেকে যদি প্লেন থাকে তাহলে কি সমস্যা? খাদযুক্ত কেন তৈরি করা হয়? হ্যাঁ, এটিও একটি সায়েন্টিফিক ব্যাখ্যা। যারা গাড়ির টায়ারগুলো তৈরি করে তারা বিভিন্নভাবে চিন্তা করে বের করেছে যে খাস থাকলে কী ধরনের সুবিধা পাওয়া যায়, তাই না? আমরা সেটা আজকে আলোচনা করব যে গাড়ির টায়ার কেন খাদযুক্ত তৈরি করা হয়। আমরা জানি যে গাড়ি চলাচলের জন্য ঘর্ষণ খুবই গুরুত্বপূর্ণ। যেখানে ঘর্ষণ নেই সেখান দিয়ে কিন্তু আমরা হাঁটতে পারবো না। আমরা যখন মেঝের উপর দিয়ে হাঁটি, সেই মেঝেতে যদি ঘর্ষণ তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের হাঁটা খুবই মুশকিল হয়ে যাবে। দেখবা যে একদম মসৃণ জায়গায়, হ্যাঁ, কোনো কোনো জায়গায় হাঁটতে গেলে স্লিপ কাটে, পিচ্ছিল হয়। এটা হলো সেখানে ঘর্ষণ কম থাকে। ঠিক আছে, সেই জন্য গাড়ি চালানোর জন্য ঘর্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কেননা ঘর্ষণ থাকলে না থাকলে গাড়ির টায়ার একই স্থানে শুধু ঘুরপাক খেত, ঘর্ষণ না থাকলে গাড়ির টায়ার শুধু একই জায়গায় ঘুরপাক খেত, তাই না? সেজন্য গাড়ির টায়ারের বাইরের দিকে যদি খাস যুক্ত করা হয় তাহলে বেশি ঘর্ষণ পাওয়া যায়। ঠিক আছে, যদিও ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, তারপরেও ঘর্ষণ খুবই গুরুত্বপূর্ণ। যাতায়াতের জন্য ঘর্ষণ খুবই গুরুত্বপূর্ণ। ঘর্ষণ না থাকলে চলাচল করা যায় না। এই জন্য গাড়ির টায়ারকে এমনভাবে তৈরি করা হয় যেন রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে প্রয়োজনীয় ঘর্ষণ বল সৃষ্টি করতে পারে। রাস্তাকে কিভাবে আঁকড়ে ধরে প্রয়োজনীয় ঘর্ষণ বল সৃষ্টি করতে পারে, এই জন্য টায়ারের উপরের পৃষ্ঠে বিভিন্ন ধরনের দাঁত বা খাসকাটা থাকে, দাঁত বা খাসকাটা থাকে। তাহলে তোমরা এখন বুঝতে পারছো, তাই না, যে গাড়ির টায়ার কেন খাসকাটা থাকে? তাহলে যাতে টায়ারটি রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে বা প্রয়োজনীয় ঘর্ষণ সৃষ্টি করতে পারে। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর বিপরীত হলেও এরা কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। কেন? ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল বিপরীত হলেও কখনো এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তোমরা জানো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা যদি সমান হয়, ক্রিয়া বল, ধরো যে ক্রিয়া বল হচ্ছে F1 আর প্রতিক্রিয়া বল যদি হয় F2, এই দুইটা বল যদি সমান হয়, এটি প্লাস হলে এটি হবে মাইনাস, ক্রিয়া যদি প্লাস হয় এটা হবে মাইনাস, তাহলে দুটো সমান জিনিস বিয়োগ করলে কি হয়? জিরো হয়, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা হয়। কিন্তু আসলে বাস্তবে এটা কখনো হয় না। ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর বিপরীত হলেও এরা কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। কি কারণ? কারণ হচ্ছে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর বিপরীত হলেও এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ সাম্য প্রতিষ্ঠার জন্য দুটি সমান ও সমান্তরাল বিপরীতমুখী বল একটি বস্তুর উপর ক্রিয়া করতে হবে। দুটি সমান ও সমান্তরাল বিপরীতমুখী বল একটা বস্তুর উপর ক্রিয়া করতে হবে। হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে এবং একই রেখা বরাবর করে না। ঠিক আছে, তাহলে আমার এখানে অবশ্যই একটি বস্তুর উপর ক্রিয়া করতে হবে, যা আদৌ হয় না। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল
পরস্পর সমান হলে এরা সবসময় দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যদি একটা বস্তুর উপর ক্রিয়া করত তাহলে সাম্য প্রতিষ্ঠা হতো। যেহেতু ক্রিয়া আর প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তাই এরা কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে আমার এখানে মেইন যে কথা, একটা সেন্টেন্স মাত্র, যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তাই এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। কারণ সাম্য প্রতিষ্ঠা করতে পারবে যখন এরা একটি বস্তুর উপর ক্রিয়া করবে। রকেট বায়ুশূন্য স্থানে চলতে পারে, কিন্তু জেট বিমান বায়ুশূন্য স্থানে চলতে পারে না কেন? ব্যাখ্যা করো। খুব সুন্দর একটি প্রশ্ন, যে রকেট বায়ুশূন্য স্থানে চলতে পারে কিন্তু জেট বিমান বায়ুশূন্য স্থানে চলতে পারে না কেন? ব্যাখ্যা করো। তোমরা এগুলো কখনো চিন্তা করেছো কিনা জানি না, এগুলো খুবই চিন্তার বিষয়, তাই না? যে রকেট জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় জারক পদার্থের সরবরাহ থাকায়, অর্থাৎ রকেটে জ্বালানি সরবরাহের জন্য জারক পদার্থ আগে থেকেই থাকে। জারক পদার্থ মানে কি? অক্সিজেন। ঠিক আছে, অর্থাৎ রকেটে আগে থেকেই অক্সিজেন থাকে, তাই জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অভাব ঘটে না। যদি বায়ুশূন্য স্থান দিয়েও চলে, সেখানে জ্বালানি দহন করতে পারে। জ্বালানি দহন কে করে? অক্সিজেন। তার মানে সহজ কথায় আমরা কি বলতে পারি, যে রকেটে জারক পদার্থ অক্সিজেন আগে থেকেই সংরক্ষিত থাকে। ঠিক আছে, আগে থেকে সরবরাহ থাকে, তাই রকেট বায়ুশূন্য স্থানে চলতে পারে। কিন্তু জেট বিমান বায়ুশূন্য স্থানে চলতে পারে না, কারণ এর দহনের জন্য যে অক্সিজেন দরকার হয় সেটি বায়ুরই অক্সিজেন, অর্থাৎ বায়ু থেকে সে অক্সিজেনটা তৎক্ষণাৎ নিয়ে থাকে। তাই যখন সে বায়ুশূন্য স্থান দিয়ে চলবে, তখন সেখান থেকে সে প্রয়োজনীয় জারক অক্সিজেনকে নিতে পারবে না। অর্থাৎ জেট বিমানে জারক পদার্থ অক্সিজেন আগে থেকে সরবরাহ থাকে না, সে বায়ু থেকেই অক্সিজেন নিয়ে থাকে। তাই কি জেট বিমান বায়ুশূন্য স্থানে চলতে পারে না, কিন্তু রকেট বায়ুশূন্য স্থানে চলতে পারে। জেট বিমান চলার সময় সামনের দিক থেকে আসা বায়ু প্রথমে কি করে? শোষণ করে, তারপরে সংনমন পাম্পের সাহায্যে ওই বায়ুকে জ্বালানি প্রকোষ্ঠে ঢুকিয়ে, তাহলে প্রথমে সে বায়ু শোষণ করে জেট বিমান, তারপর ওই বায়ুকে সংনমন পাম্পের সাহায্যে জ্বালানি প্রকোষ্ঠে ঢুকিয়ে উচ্চ চাপে জ্বালানির দহন ঘটায়। ঠিক আছে, উচ্চ চাপে জ্বালানির দহন ঘটায়। সুতরাং আমরা বলতে পারি এই ঘটনার আলোকে যে জেট বিমান চলাচলের জন্য অবশ্যই বায়ু লাগবে। বায়ু ছাড়া সে চলতে পারবে না, কারণ বায়ু ছাড়া চললে সে জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাবে না। কিন্তু রকেটে আগে থেকে জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন থাকে, তাই সে বায়ুশূন্য স্থানে চলতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এখানে শেষ হবে। তোমরা বাসায় বসে এই আজকে যে আলোচনাগুলো করলাম এগুলো ভালোভাবে পড়ো। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। হয়তো আর 2-1টা ক্লাস পরে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তাই না? তোমরা যদি সাথে সাথে প্রতিদিনের কাজ প্রতিদিন করো, তাহলে দেখবা যে তোমরা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবে। তোমরা একেবারেই সময় নষ্ট করবে না, তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো সমস্যা যদি মনে করো, স্যারদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভালো থাকো সবাই।